মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে তো অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই, বিষয় রেখেছি করোনায় দেশ বিদেশের ব্যবসা। যেহেতু আপনি দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন, স্বাভাবিকভাবেই পুরো বাংলাদেশকে নিয়ে আপনাকে চিন্তা ভাবনার জায়গা দেখতে হয় এবং ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা আছে তাদের নিয়ে কিন্তু আপনারা কাজকর্ম করে থাকেন। স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে কিন্তু একটা প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু দ্বিতীয় ওয়েভ কিন্তু বাংলাদেশে চলছে এবং সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে হয়তোবা করোনা পরিস্থিতি আরও বাড়তে পারে, কিন্তু আসার জায়গা করোনা পরিস্থিতি কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আপনার কাছে আমার প্রশ্নের জায়গা, আপনি যে দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন, যাদের সাথে আপনার কাজকর্ম তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে করোনা ভাইরাস তো আজকে সারা পৃথিবীকে আক্রান্ত করেছে এবং সারা পৃথিবীতে আক্রান্ত করার কারণে সারা পৃথিবীর অর্থনীতি এক ধরনের চাপের মুখে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার মধ্যেও যে কয়টি দেশ ভালো আছে তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আমরা ভালো আছি। ভালো আছি তার শুধু তো মুখে বললে হবে না, তার প্রমাণটা হচ্ছে আপনি দেখবেন আমাদের রেভিডেন্স ভালো, আমাদের এক্সপোর্ট ভালো, আমাদের ইম্পোর্ট ভালো, আমাদের বৈদেশিক যে লেনদেন সেটা ভালো। সব মিলে আপনি দেখবেন যে আমরা এক ধরনের আমি বলবো যে আমরা সারভাইভ করছি এবং পার্শ্ববর্তী অনেক দেশের চাইতেও আমরা এখন ভালো অবস্থানে আছি। তো সব মিলে এইটার কারণটা প্রথমত হচ্ছে যে বিভিন্ন যখন করোনা ভাইরাস সারা পৃথিবীতে দেখা দিল তখন দেখলাম যে আমরা কোথাও কেউ বলল লকডাউন, কেউ বলল জনতার কারফিউ, কেউ বলল কারফিউ। আর বাংলাদেশে যেটা আমরা যেটা দেখলাম, বাংলাদেশ বললেন যে সাধারণ ছুটি, এবং সাধারণ ছুটি থাকার কারণে যে কাজটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক যে সাপ্লাই চেইনটা এটা কিন্তু ঠিক ছিল। হ্যাঁ, এবং আপনি তো জানেন নিশ্চয়ই যে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু খুলে দিলাম এক ধরনের সাহস নিয়ে। সাহসটা দুই কারণে। একটা হচ্ছে যে যখন আমরা ব্যাপারটা বুঝলাম যে আসলে এই করোনা ভাইরাস এটা আমাদের নিয়েই বাঁচতে হবে হয়তো বা, হ্যাঁ, ভ্যাকসিন ট্যাকসিন আমরা যাই বলি, হ্যাঁ, যেমন অনেকগুলো ভাইরাস নিয়ে কিন্তু এখন আমরা বেঁচে আছি, তেমনিভাবে করোনা ভাইরাসও হয়তো বা আগামী দিনও আমাদের সঙ্গে থাকবে। তাতে সতর্ক থাকতে হবে এক। আর দ্বিতীয় হচ্ছে আমরা যেটা মনে করছিলাম যে আমরা একটি উন্নয়নশীল দেশের যাত্রী, সেই ক্ষেত্রে কোনো ক্রমেই আমাদের উন্নয়নের বাধাগ্রস্ত না হয়, আমাদের অর্থনীতিটা যাতে ক্ষতিগ্রস্ত। এই যে আপনি যেহেতু অর্থনীতির কথাই বলছেন, উন্নয়নের কথাই বলছেন, শহীদুল ইসলাম, যেহেতু আপনি ওমান প্রবাসী এবং সেখানে আপনি ব্যবসা করছেন, আমি কিছুদিন পূর্বেই কিন্তু আমি মধ্যপ্রাচ্যে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি যে বিষয়টা দেখতে পেলাম, সেখানে আগে হয়তোবা আপনারা যারা যেতেন তারা হয়তোবা শ্রমজীবী মানুষ হিসেবেই, দক্ষ শ্রমিক হিসেবেই সেখানে কর্মরত থাকতো, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে উদ্যোক্তা হওয়ার একটা প্রবণতার জায়গা এবং নিজের ব্যবসা নিজে পরিচালনা করবে। এবং মধ্যপ্রাচ্যে আসার জায়গা আরেকটা যে বিষয় হয়েছে সেটা হচ্ছিল নিজের মালিকানায় এখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে, এমন একটা চিন্তা ভাবনার জায়গা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরকার চিন্তা ভাবনা নিয়ে এসছে। আপনি কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ওমানের মধ্যে প্রায় 8 লক্ষ বাঙালি প্রবাসী রয়েছে, তাদের মধ্যে আপনার 10% আপনার প্রবাসীরা, এখানে আমরা ভালো জায়গায় আছি, ভালো ব্যবসা বাণিজ্য করতেছি। তো ব্যবসার কারণে আপনি জানেন যে সারা পৃথিবীটা এখন লকডাউনের আওতার কারণে ব্যবসা বাণিজ্যের অনেক সমস্যা হচ্ছে। মার্চের মধ্যে মার্চের 4 তারিখ থেকে লকডাউন হলো প্রায় একটানা 3 মাস। এই 3 মাসের মধ্যে মানুষের আপনি মনে করেন এই দোকান ভাড়া, খানা খরচ নিয়ে, আপনার স্টাফদের স্যালারি নিয়ে কিন্তু দোকানের যে মালিকানা কিন্তু হতাশ হয়ে গেছে। কারণ দোকান ভাড়াটাও কোত্থেকে দিবে, আপনার এই স্টাফদের স্যালারি, খাওয়াটা কোত্থেকে দিবে, তাদের এই সমস্ত কারণে আপনার লকডাউনের আওতায় অনেক ব্যবসা বাণিজ্য মাঝখানের মধ্যে অনেক সমস্যা আছে। তো এই লকডাউন যখন আপনার লকডাউন হঠাৎ দিল, লকডাউন হঠাবার কারণ পরবর্তীতে কিছু ব্যবসা বাণিজ্য ওখানে ভালো পর্যায়ের দিকে গেছে। এর পরবর্তীতে আপনার লকডাউন খুলে দিয়েছে। লকডাউন খুলে দেওয়ার পরে আপনার যারা ওই দেশের যে আরবিরা মনে করেন, আমার এখানে একটা ফার্নিচারের শোরুম আছে, ওখানে 4টা দোকান। তো আপনার করোনার কারণে আপনার এখন এই কাস্টমার উঠতে চায় না দোকানের মধ্যে, কারণ সবাই তো আতঙ্কের মধ্যে আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যারা বর্তমানে আপনার ভালো ব্যবসা বাণিজ্য করতেছে ওমান প্রবাসের মধ্যে 8 লক্ষ বাঙালি, তাদেরকে কিন্তু আমাদের ওমান বাংলাদেশ থেকে আপনার টাকা পাঠাইছে আপনার ইয়ের জন্য, আপনার এম্বাসির মাধ্যমে 20 লাখ করে 40 লাখ টাকা পাঠাইছে
বাংলাদেশ সরকার আপনার লেবারদের যারা সমস্যার মধ্যে আছে, খাওয়া খাইতে পাইতেছে না, যাদের কাজকর্ম নেই, ওই সমস্ত লোকদেরকে সরকার সহযোগিতা করছে। কিন্তু এই 40 লক্ষ টাকা কিন্তু আপনার এই 8 লক্ষ বাঙালির জন্য এখানে কিছুই হয় না। আপনি যদি এটাকে আপনি অঞ্চলকে দেখবেন, এই যে আপনি যেহেতু একটা উদ্যোগের কথাই বলেন মোহাম্মদ হেলাল উদ্দিন, যদি এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই, প্লাস আমরা যদি, যেহেতু আপনাকে আমার একটা প্রশ্নের জায়গা ছিল যে সরকার প্রণোদনা প্যাকেজ আওতায় এনে আমাদের দেশের ব্যবসাকে গতিশীল করতে চেয়েছে, আপনি এই দুইটা ওভারঅল কি বলবেন? দেখেন, আমি প্রথম আজকে শুনলাম যে বাংলাদেশ সরকার ওমানে টাকা পাঠিয়েছে, আমাদের ওমানের যে শ্রমিকরা থাকে তারা যাতে কষ্টে না থাকে। ইটস এ সিগনিফিকেন্ট, মানে এইগুলো দৃষ্টান্ত। কিন্তু কত টাকা পাঠিয়েছে সেটা বড় কথা না, আমাদের মাথায় ছিল, সরকারের মাথায় ছিল যে যারা ওমানে চাকরি করছে তারাও আমার নাগরিক, তাদেরকে আমাকে খেয়াল করতে হবে। এইগুলো আসলে অনুকরণীয় দৃষ্টান্ত। তো আমি ওনার কাছে শুনে আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে আমরা কিন্তু জানতাম না এগুলো। বাংলাদেশে যেটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, 1,16,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছেন, আপনি দেখেন এটার প্রায় বোধহয় এখন 75% মোটামুটি নিয়ে হয়েছে। আর আমরা যেটা করতে পেরেছি গত কয়েকদিন যাবৎ, সেটা হচ্ছে যে অতি ক্ষুদ্র ব্যবসায়ী যারা আপনার রাস্তা হকারি করে, যারা আপনার ফুটপাতে বসে চা বিক্রি করে, হ্যাঁ, যারা আপনার ওই যে ডাব বিক্রি করে বা চানাচুর বিক্রি করে, বাদাম বিক্রি করে, এদের কিন্তু আসলে খুব বেশি কষ্টের জায়গা তৈরি হচ্ছে। কারণ ওরাই 1-1.5 মাস ঘরে বসে থেকে ওদের পুঁজিটা নষ্ট করে ফেলেছে। ওদের পুঁজিটার পরিমাণ কিন্তু 15 থেকে 20,000, কারো 30,000 টাকা, এর বেশি কিন্তু না। তো পুঁজি শেষ হওয়ার পরে আমরা আসলে চেষ্টা করলাম যে কীভাবে টাকাটা রাখাও ছিল, 2,000 কোটি টাকা রাখা ছিল অতি দরিদ্র ব্যবসায়ীদের জন্য। ব্যাংক সেগুলো দিতে চাইলেন না, হ্যাঁ, কারণ ব্যাংক তো অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তার কোনো অ্যাকাউন্ট নাই, তারা দিতে চাইল না। আমরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম এবং এক পর্যায়ে আইএফআইসি ব্যাংক আমাদেরকে সেই টাকাটা দিতে রাজি হলো। যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ 4% ইন্টারেস্টে, সেই প্যাকেজ থেকে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিনা জামানতে, এই বাংলাদেশে প্রথম বিনা জামানতে ব্যবসায়ীদেরকে ঋণ দেওয়া প্রস্তাবটা আমরা করলাম এবং সেটা আইএফআইসি ব্যাংক রাজি হলেন এবং আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 500 ব্যবসায়ীকে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা এই প্রণোদনা প্যাকেজের আওতায় নিয়ে এসেছি। আমরা প্রতিদিনই বাড়ছে, অঙ্ক প্রতিদিনই বাড়বে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি এটাকে অন্তত 50,000-এর মধ্যে নিয়ে আসার জন্য। তাতে করে যেটা হয়েছে, একেবারে অতি দরিদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এখন একটা আলুর মুখ দেখছে। তারা এখন ব্যাংকে যাচ্ছে, ব্যাংক থেকে তারা ঋণ নিচ্ছে, ব্যাংকে তারা রিপেমেন্ট করছে। এই যে আমাদের যে একটা সুন্দর উদ্যোগের কথাই বললেন শহীদুল ইসলাম, এই সুন্দর উদ্যোগের সাথে আপনার কাছে কিন্তু আমার একটা জানার জায়গা ছিল যে আপনি ওমানে ব্যবসা করছেন এবং এখন নিজ মালিকানায় আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, এই গল্পটা একটু শুনুন। আপনার বর্তমান আপনার জানুয়ারি থেকে 2020-এ একটা আপনার ওমান গভর্নমেন্ট কানুন করছেন, যারা বাংলাদেশি যারা আছে, খালি বাঙালি না, অল পিপলের জন্য যারা ওমানের মধ্যে আছে, প্রত্যেকের ওমান গভর্নমেন্টকে কানুন করছে আপনার যারা ইচ্ছা করলে আপনার যারা বড় ব্যবসায়ী আছে তারা নিজের নামে লাইসেন্স করে 100% মালিকানা আপনি নিজে হতে পারবেন। ওই মালিকের জন্য আপনার কপিলের প্রয়োজন হবে না, 100% মালিক আপনি। এই গভর্নমেন্টটা ওমান সরকারে করে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদেরকে অ্যাডভান্স করে দিচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য আমরা সামদিকে নিজের মনের মতো করতে পারি, অ্যাডভান্স করেছে ওমান গভর্নমেন্ট। এই জন্য আমি ওমান গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই যে আপনার উদার চিন্তা ভাবনার জায়গা, যদি মোহাম্মদ হেলাল উদ্দিন এই উদার চিন্তা ভাবনার জায়গার থেকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটের জায়গাটা চিন্তা করি, এবং আপনি একটা ভালো উদ্যোগের কথা বলেছেন যে বিনা জামানতে এর মধ্যে কিন্তু ঋণ দেওয়া শুরু হয়েছে, এই বিষয়টা যদি আমি একটু জানতে চাই। হ্যাঁ, এটা বললাম না যে এখন আপনি অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের কিন্তু এখন আর সমস্যা থাকলো না। আমরা যে কথাটা বলছিলাম যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীরা না থাকলে কিন্তু বড় ব্যবসা হবে না, এটা আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবং আজকে দেখবেন বাংলাদেশে যারা সনাতন ব্যবসায়ী, যারা অনেক বড় ব্যবসায়ী, যারা ব্যবসা করছেন, তারা সবাই ক্ষুদ্র থেকে কিন্তু আজকে বড় ব্যবসায়ী হয়েছেন। আপনি হঠাৎ করে এসে আপনি একটা কম্পোজিট ইন্ডাস্ট্রির নামে আপনি 1,000 কোটি টাকা নিয়ে নিলেন, নিয়ে সেই টাকা দেশের বাইরে পাচার করলেন, নিজে ইন্ডাস্ট্রিটা বুঝলেন না কিছু, হ্যাঁ, কম্পোজিট কাকে বলে তা বুঝলেন না কিছু। তো তাতে করে কিন্তু আসলে আমরা দেখছি যে অনেক টাকা আমাদের অপচয় হয়েছে। এটা কিন্তু আপনি দেখবেন যে ক্ষুদ্র ব্যবসায়ী যদি আস্তে আস্তে ধীরে ধীরে সে ওই জায়গায় পৌঁছাইতে পারে, তাহলে কিন্তু তার পুঁজিটা নষ্ট ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী নিয়ে আসবো। তবে একটা বিজ্ঞাপন বিরতির পর দর্শক নিয়ে নিয়েছি বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন।
দেখছেন বিজনেস টাইম, সৌজন্যে নিটল টাটা। টারজান পেপার। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, কিন্তু বিদ্যুতের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণখেলাপি ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা, পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। এখন স্পেশাল প্রাইজ আইনি সহায়তা নিয়ে ফোন লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোন লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওমান কতারাহা বাতাত্তুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দেব। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা, এটা কি শরিয়াতে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ, মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা, বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি। আপনি প্রস্তুত তো? ফোন লাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশিদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর। শেষ করব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা দেখবেন প্রতিদিন দুপুর 1টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সরকার যে প্রথম দিকে যে ইকোনমিক প্যাকেজ গুলো ঘোষণা করে, এটা উই আর লাকি দ্যাট আমরা ব্রিটেনের মতো দেশে আছি। শুধুমাত্র ইতালিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে? এ পর্যন্ত আমাদের জানা মতে 12 জন প্রবাসী বাংলাদেশে মারা গেছে। আপনারা জানেন যে প্রথম ফ্লাইট অলরেডি চলে গিয়েছে 24 তারিখে। আমাদের লন্ডনে অনেক মানুষ, আমাদের কাছের মানুষ হারিয়েছি। অনেকে আক্রান্ত হতে পারে, কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখা যায় সেই ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু অনেক বেশি ভালনারেবল, মানে অনেক বেশি। প্রবাসী বাংলাদেশীদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। প্রযোজনা SM নাজমুল হক। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন
ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু 20 জনের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়। শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা, পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায় শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। এখন স্পেশাল ট্রাইব্যুনাল আইনি সহায়তা নিয়ে ফোন লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোন লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওয়ামান কাতারাহা বাতাতুহু। ধন্যবাদ শহীদুল ইসলাম। যদি বিরতির পর আপনার কাছে আসে, মোহাম্মদ হেলাল উদ্দিন তার আলোচনার মধ্যে নিয়ে এসছে তিনি যে অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন, এই ক্ষুদ্র বা মাঝারি শিল্পের উদ্যোক্তা যারা আছে এরা যেন এগিয়ে যেতে পারে সেই ধরনের উদ্যোগের বিষয়টা যদি আপনার কাছে, যেহেতু আপনারা ওমানে ব্যবসা করেন, এখানে কিন্তু আপনারা শুরু করেছিলেন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা দিয়ে, সেই ক্ষেত্রে এখন যারা ওমানে অবস্থান করছে বা দীর্ঘদিন ধরে যারা থাকছে তারা উদ্যোক্তা হওয়ার ব্যাপারে তাদের মানে মোটিভেশনের জায়গাটা আপনারা কি ধরনের দেখে থাকেন? অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু উনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। যেমন উনি আমার একটা প্রশ্ন এটাই, আমি যখন 2001 সালে যখন আমি ওমানে যাই, তখন আমি আমার ভাইদের সাথে আমি কাজ করি, ভাইদের কাজে 4 বছর কাজ করি। 4 বছর কাজ করার পরে আমি নিজে একটা উদ্যোগ নিলাম যে আমি ছোটো একটা দোকান নিচ্ছি, একটা শিব বাজারের একটা দোকান, ছোটো একটা দোকান। এই দোকান থেকে আজকে আমার 4টা দোকান আছে। আমার এখানে একটা আলহামদুলিল্লাহ একটা বড় ফ্যাক্টরি আছে, যেখানে আমি কমফোর্টার বানাই, বালিশ বানাই। এগুলো বিভিন্ন ওমানের যে কতগুলো আপনার ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আমি হোলসেল, আমার ডেলিভারি ভ্যান গাড়ি আছে, গাড়িগুলো আপনার হোলসেল সাপ্লাই করে থাকি। তার পাশাপাশি এই কী বলে আপনার এই সামানগুলো আমরা বিভিন্ন দোকানে সাপ্লাই দিই এবং বিভিন্ন হোলসেল দোকানদের মধ্যে আমরা এগুলো সাপ্লাই দিয়ে থাকি। তার পাশাপাশি আমরা প্রথমে যে বাংলাদেশের ওমান মাটিতে আমি পা রাখি, তখন আমরা প্রতি মাসে পাঠাইতাম আপনার রেমিটেন্স বাংলাদেশের মধ্যে 18 থেকে 20,000 টাকা। তো এখন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো থাকার কারণে ওইখানে এখন আমি প্রত্যেক মাসে আমি রেমিটেন্স প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা আমি প্রতি মাসে আমি বাংলাদেশে পাঠাচ্ছি। তার পাশাপাশি হচ্ছে বাংলাদেশ থেকে আমি কতগুলো আমি সামান নিয়ে যাচ্ছি, যে আপনার তুলা গাজীপুর থেকে। মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাদেরও কিন্তু এগিয়ে যাওয়ার গল্প আছে, যেহেতু আপনি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়েই কিন্তু আপনি কাজ করেন। যখন এই যে এই গর্বের জায়গাগুলো, যখন আপনি আইএফআইসি ব্যাংকে যখন এই বিষয়টাই যখন উত্থাপন করেন এবং বিনা জামানতে এদেরকে ঋণ প্রদান করতে হবে, সেই কনসেপ্টটাকে আসলে কিভাবে নিয়েছিল? দেখেন, এটা একটা বেশ মানে সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই টাকাগুলো আমরা ফেরত পাবো কীভাবে। তো আমি কিন্তু ওই তখন ব্র্যাক ব্যাংক থেকে শুরু করে অন্য অন্য ব্যাংকের উদাহরণ দিলাম যে ক্ষুদ্র ঋণ কিন্তু 99.9% মানুষ কিন্তু রিপেমেন্ট করে, বড় ঋণ রিপেমেন্ট করে না। ব্যাংকের কিন্তু একটা মাথায় আছে, সেটা হচ্ছে যে আমি একজনকে যদি 10 কোটি টাকা দিই, আমি একজনের পিছনে ঘুরবো। আমি যদি 10 কোটি টাকা আমি 100 লোককে দিই, তাহলে আমার 100 লোকের পিছনে ঘুরতে হবে। তার ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি করা নাই, তার ওভারহেড কস্ট বেড়ে যায়। সে কারণে তারা ওই স্বাচ্ছন্দ্য বোধ করে একজনকে অনেক বেশি ঋণ দেওয়ার জন্য। কিন্তু আসলে ক্ষুদ্র ঋণ দিয়ে যে প্রফিট করা যায়, এটা বাংলাদেশ একমাত্র তার প্রমাণ। এবং আমি আপনাকে একটা জিনিস আবারও মানে খুব দৃঢ়তার সঙ্গে বলছি, মানে ক্ষুদ্র ঋণ যারা নেয় তারা কিন্তু টাকা মেরে দেওয়ার উদ্দেশ্য তাদের থাকে না। তাদের কথা হচ্ছে আমি বড় হব। যেমন আমরা সেদিন বলছিলাম, একজন গ্রাহক আমাকে বলছিল ক্ষুদ্র ঋণ নিয়েছে কাপাসিয়াতে,
সে বলল যে এই ব্যাপার আমি 50 টাকা নিয়েছি, আমি 50 টাকা যদি ফেরত দিই আমাকে 5 লাখ টাকা দেবে, 5 লাখ টাকা আমি যদি নিয়ে 5 লাখ টাকা ফেরত দিই আমাকে 50 লক্ষ টাকা দেবে, 50 লক্ষ টাকা নিয়ে আমি ফেরত দিলে সে আমাকে 1 কোটি টাকা দেবে। এই যে মানে সাইকেলটা, এই যে একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে তৈরি করে, যেটা উনি বললেন যে উনি ওমানে গেলেন প্রথম একটা চাকরি নিয়ে গিয়ে সেখানে নিজে চিন্তা করলেন যে না আমি একজন ব্যবসায়ী হব, এবং ব্যবসায়ী হয়ে দেখেন উনি এই যে ল্যাপটপ যেটা বললেন, কম্পিউটার যেগুলো বানাচ্ছেন ঢাকা থেকে এখন বাংলাদেশ থেকে তুলা নিয়ে যাচ্ছেন। এই যে মানুষের যে ইনোভেটিভ যে বুদ্ধিটা, আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে সবসময় আমি কোথায় যেতে চাই, আপনাকে ডেস্টিনেশনটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে যে আমি আমার দৃষ্টিটা কোথায়। ওনার দৃষ্টিটা ওই জায়গায় ছিল বলেই আজকে উনি ভালো ব্যবসা করছেন। এবং শুধু উনি না, বাংলাদেশে আপনি দেখবেন, আপনি সৌদিতে যান, ওমানে যান, কাতারে যান, এই বেল্টে যেখানেই যাবেন দেখবেন বাঙালিরা ব্যবসা করছে। এখন একটা সময় কিন্তু ব্যবসা করতাম না আমরা শুধু শ্রমিক। আমরা ব্যবসা নিয়ে আলোচনা করছি, শহীদুল ইসলাম আপনি তো ওমানে ব্যবসা করছেন, ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। সেই ক্ষেত্রে ওমানে ব্যবসার পরিবেশটা কেমন? ওমানের তো আপনার ব্যবসার জন্য আপনার অনেক ভালো একটা পরিবেশ। ওখানে আরবিরা যদি ভালো না, ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে ওখানে আরবিরা অনেক ভালো মানুষ, মার্কেটের যে আরবিগুলা অনেক ভালো। ওরা কোনো একটা সামান নিতে আপনার তেমন একটা সামানের জন্য আপনার মূলামূলি করে না। তারপর পরিবেশটা আপনার একটা, আমাদের বাংলাদেশের যে একটা দোকানে আপনার পজিশন নিতে লাগে প্রায় আপনার 30 লাখ টাকা, 20 লক্ষ টাকা, 35 লাখ টাকা, ওইখানে আপনার দোকানে পজিশন নিতে আপনার তেমন একটা পজিশন লাগে না। আর আপনি যখন আপনি ওই দেশে ব্যবসা করবেন, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আপনার শোরুমটা যখন দেখে বিভিন্ন কোম্পানি আপনাকে ক্রেডিটে সামান দিয়ে যাবে, আপনি 2 মাস 3 মাস পরে কোম্পানিকে আপনার টাকাটা যে পেমেন্ট করবেন, ওই ধরনের সুযোগ সুবিধা কিন্তু মার্কেটের মধ্যে আপনার আছে। এই যে আপনার সুযোগ সুবিধার কথা বললেন, যদি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে সুযোগ সুবিধাগুলো জানতে চাই। না, আমাদের সুযোগ সুবিধা আছে। আপনি আমাদের অনেকগুলো এনজিও গড়ে উঠেছে, আমাদের ক্ষুদ্র ঋণ যেগুলো আমরা একদিন ছিল না, এখন কিন্তু ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু হয়েছে। আমি মাঝে মধ্যে বলি আপনার যে করোনা কিন্তু আমাদের শুধু বিপদ নিয়ে আসে না, করোনা আমাদের জন্য কিছু শিক্ষাও নিয়ে এসছে। সব বিপদ কিন্তু বিপদ না। আপনি দেখেন এই করোনার সময় আমরা যে জিনিসগুলো রপ্ত করতে পেরেছি, আমরা এখন মাস্ক পরি, মাস্ক পরলে দেখবেন যে আপনার মানে ঠান্ডা কাশিটা নর্মালি হবে কম, যাদের অ্যালার্জিক্যাল প্রবলেম আছে ধুলাবালির তাদেরও কম লাগছে। প্লাস আমরা কিন্তু এখন মিতব্যয়ী হয়েছি। আমরা এখন দেখবেন যে নিজেদের মধ্যে এক ধরনের বোঝাপড়া করে কীভাবে কস্টিং কমানো যায়, কীভাবে অন্য অন্য খরচগুলো কমানো যায়, সেইগুলো কিন্তু আমরা এক ধরনের রফতের মধ্যে নিয়ে আসছি। সব মিলে আপনি দেখবেন যে মানে করোনার সময় আমরা কিন্তু এক ধরনের শিক্ষা গ্রহণ করেছি। এবং যদি ব্যবসা বাণিজ্যের কথা বলি, আপনি আমাদের এক্সপোর্ট ভালো, তো আমরা এই মুহূর্তে আমরা এক্সপোর্ট আমরা ভালো করতে পারছি, ইম্পোর্ট আমাদের ভালো। এবং আপনি দেখেন করোনার সময়ে কোনো পণ্যের দাম বাড়ে নাই। মানে এটা কেন? পৃথিবীর সব দেশে, আপনি ইংল্যান্ডের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায়, ওনারা যখন ওই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা ওনারা যখন মানে রেস্ট বাজারে যাওয়ার সুযোগ পেতেন, গিয়ে দেখে তো ওখানে এক ধরনের হট্টগোল তৈরি হয়েছে, ওখানে কোনো মাল নাই, শুধু র্যাকগুলো আছে, মানুষ মানে সব করে নিয়ে গেছে। আমাদের কিন্তু সেটা হয় নাই। তো এই সব মিলে আমি মনে করি যে করোনা ম্যানেজমেন্টটা বাংলাদেশ মানে অনেক দেশের চাইতেও ভালো করেছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, যেহেতু আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করছি। যদি শহীদুল ইসলাম এক কথায় আপনার পরামর্শের জায়গা শুনবো। আমি এই মুহূর্তে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বর্তমানে এখন আজকে প্রায় 1 মাস ধরে ওমানের মধ্যে আপনার আউটফাসটা দিয়েছে, যারা অবৈধ আছে ওমান মার্কেটে তাদেরকে ওমান গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিয়েছে, তোমরা যারা বাংলাদেশে চলে যাও তারা চলে যাও, যারা ভিসা লাগাইতে চাও তারা তোমরা ভিসা লাগাও। ওমান গভর্নমেন্ট কিন্তু সুন্দর একটা রোল করেছে প্রবাসীদের জন্য, আমাদের জন্য বর্তমানে, যেটা আমাদের গর্বের বিষয়। যারা লাফাট আছে তাদেরকে কিন্তু বাংলাদেশে এখন পাঠা দিচ্ছে, কারণ আপনার এই আউটফাস দিয়ে দিছে। 50,000 বাংলাদেশি কিন্তু এখন আউটফাসের আবেদনপত্র জমা দিয়েছে। তো তার পাশাপাশি আমার ওনার কাছে একটা প্রশ্ন থাকবে যে আমাদের যে বর্তমানে যে ওমানে যে ফ্লাইটগুলো যাচ্ছে, কিন্তু লোকগুলো আসতে পারতেছে না, কারণ ছোটো ছোটো ফ্লাইটগুলা আপনার 180 জন 170 জনের উপরে আসতে পারে না। যদি ওনার মাধ্যমে এবং আজকে বাংলা টিভির মাধ্যমে যদি আপনার এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রেসিডেন্টের মাধ্যমে যদি একটা চার্টার ফ্লাইটে যদি একটা ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমাদের 8 লক্ষ বাঙালি প্রবাসী যারা আছে তাদের একটা নাম হবে। আর যারা 50,000 রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে আসবে আউটফাসে, তাদের জন্য ভালো একটা সুকামনা হবে, ভালো একটা জায়গা হবে, তারা যেন দেশে আসতে পারে। আপনি যদি
চার্টার প্লেন Charter flight করছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে এটা খুবই সহজ একটি কাজ, খুব কঠিন কাজ না। আপনি কোথেকে নিতে চান, এটা মাস্কাট থেকে আপনি বাংলাদেশ বিমানে আপনি লিখেন যে আমরা এই এত প্যাসেঞ্জার একটা নিতে চাই, প্লেন নিতে চাই, এটা আপনি খুবই সহজভাবে পাবেন। আপনি কবে চাইবেন বললে, আমাকে বললে আমি বাংলাদেশের পার্টে যেটুকু আছে আমি চেষ্টা করব আপনাকে এটা সহজ করার। এবং এটা খুব সহজ কাজ, খুব কঠিন কাজ না। কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে অনেক প্লেন এখন আপনি চাইলে প্লেন পাবেন। আমাদের প্লেন তো এখন আপনি দেখবেন যে আমাদের প্রাইভেট সেক্টর খুব ভালো করছে কিন্তু প্লেন নিয়ে। যে এক কথায় যদি আপনার পরামর্শ জানতে চাই, পরামর্শ হচ্ছে আপনি এটার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে আপনি শুধু কোথায় থেকে কোথায় নেবেন এই সিদ্ধান্তটা আমাকে জানাবেন, আমি আপনার প্রয়োজনীয়। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আমাদের আসার জায়গা থাকবে। আমাদের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, ব্যবসা ক্ষেত্রে বলি, প্রযুক্তির ক্ষেত্রে বলি, তথ্য প্রযুক্তি তো অবশ্যই এগিয়েছে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি তৈরি করবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।